হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য যে পদ্যটি আগের দিন পড়িয়েছিলাম, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও, এই যে পদ্যটি রয়েছে, এই পদ্যের আজকের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলবো না, কিছু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। কারণ একটা ভিডিওর মাধ্যমে এতগুলো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া কোনো পক্ষেই সম্ভব নয়। এতে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমার পক্ষেও অসুবিধা হবে। আজ আমি 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নের উত্তরগুলি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করে নিলেই চলবে না। আমরা যদি কোয়েশ্চেনের অর্থটা একবার বুঝে যাই, কিভাবে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে, তাহলে কিন্তু আমাদেরকে খুব জোর লাগিয়ে কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করতে হবে না। জিনিসটা বুঝে গেলেই আমরা অতি সহজে সেটি মনে রাখতে পারবো এবং যখন পরীক্ষার সময় আসবে তখন সেটি অনায়াসে লিখে ফেলতে পারবো। আমি আগের দিন তোমাদেরকে লাইন ধরে প্রতিটি লাইনের অর্থসহ বুঝিয়ে দিয়েছিলাম এই কবিতাটি। আশা করছি তোমরা সকলেই সেই ভিডিওটি দেখেছ। আর যারা এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নিও। আমি কালকেই গতকালই ভিডিওটি দিয়েছিলাম। তার আগে জানাবো, আমার চ্যানেলে যদি কোনো নতুন শিক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পেতে। চলো তাহলে শুরু করি আজকের আমাদের প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এই প্রশ্নটা আমরা বইই পেয়ে গিয়েছি যে শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার বহড়ো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার লেখা একটি উপন্যাসের নাম, দেখো স্পেলিং মিস্টেক থাকতেই পারে, সেই বানানগুলো তোমরা অবশ্যই একটু লক্ষ্য রাখবে, কারণ বহড়ু গ্রাম বা যেই গ্রামের নাম সেখানে উল্লেখ রয়েছে সেই বানানটাই অবশ্যই লিখবে। তার লেখা একটা উপন্যাসের নাম এখানে দেওয়া হয়েছে অবনী বাড়ি আছো। এছাড়াও আরও বেশ কয়েকটি উপন্যাসের কিন্তু উল্লেখ রয়েছে বইয়ের মধ্যে, তোমরা সেগুলিও লিখতে পারো। তোমাদের যেটা সহজ লাগবে, তোমরা যেটা মনে রাখতে পারবে, সেই হিসেবে কিন্তু অবশ্যই এই প্রশ্নের আনসারটা দেবে। চলো এরপর দেখে নেব আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো। 1 নম্বরেরগুলো তো দুটোই ছিল, 2 নম্বর প্রশ্নগুলো একটু বড় হবে, তাই তোমরা ভয় পেয়ে যেও না যে এত বড় বড় লিখতে পারবো না, কিন্তু এভাবেই লিখতে হবে অ্যান্সারটা। একটু বুঝে নাও, তাহলেই দেখবে সহজ মনে হবে। দেখো, আমাদের প্রশ্ন আছে মতো, মতো শব্দ ব্যবহার করা হয় কখন? তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও। দেখো, তোমার কি মতামত, তুমি কি বলতে চাও, সেই পক্ষে দুটো উদাহরণ দিতে বলেছে এখানে। প্রথম উদাহরণ আমি কি দিয়েছি দেখো, দুটি বিষম বস্তুর সঙ্গে তুলনা বোঝাতে বা সাদৃশ্য অর্থাৎ মিল, কিংবা বৈসাদৃশ্য মানে অমিল কল্পনা করতে মতো শব্দ ব্যবহার করা হয়। যেমন কারোর চোখ কোনো কারণে খুব লাল হলে সেই লাল ভাবের সঙ্গে রক্তের তুলনা করে বলে চোখটা রক্তের মতো লাল হয়ে গেছে। আবার কখনো কখনো রক্ত জবার সঙ্গে তুলনা করে বলা হয় চোখটা রক্ত জবার মতো লাল। সাধারণত গানে ও কবিতায় এই ধরনের তুলনা কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আশা করছি এইটুকু তোমরা বুঝে গেলে। কোনো শব্দকে কি করে, রক্ত জবার মতো লাল বা চোখটা টকটকে লাল, কোনো কিছুর সাথে তুলনা করা হচ্ছে। এগুলো কী ক্ষেত্রে, বেশি ক্ষেত্রে গানের ক্ষেত্রে হয়। চলো একটা আমরা পক্ষে মতামত আমাদের দিয়ে দিলাম। দ্বিতীয় মত আমি দিয়েছি আমাদের পাঠ্যে কবি জীবনানন্দ দাশের পাড়াগাঁ দুপুর ভালোবাসি কবিতা থেকে উদাহরণ দিয়ে বলা যায়, এই কবিতাটি যেটা আমি দিয়েছি পাড়াগাঁ দুপুর ভালোবাসি, এটাও কিন্তু তোমাদের পাঠ্যে রয়েছে।
নকশা পেড়ে শাড়িখানা মেয়েটি রৌদ্রের ভেতর হলুদ পাতার মতো সরে যায়। কবি এখানে রৌদ্রের ভেতর মেয়েটির শাড়ির সঙ্গে জীর্ণ হলুদ পাতার কিন্তু তুলনা করেছেন। একটু জিনিসটা বুঝে নাও যে কিভাবে তুলনা করছেন কবি, তাহলেই তোমরা সেখানেই অ্যান্সারটা পেয়ে যাবে। চলো, আমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? দেখো, একটা স্বাধীন সত্তার ইঙ্গিত আমরা এখানে লক্ষ্য করি যে পাখির উড়ে চলা বা তার আচরণের মধ্যে। আর ঠিক সেই স্বাধীনতারই প্রয়োজন আর্ত, নিপীড়িত, দুঃখিত মানুষের। তাই যখন দুঃসময় আসবে সেই থেকে মুক্তির আশ্বাস নিয়ে পাখির মতো মানুষের পাশে দাঁড়ানোর কথা কিন্তু এখানে কবি উল্লেখ করেছেন। পাখি যেমন নিজের স্বাধীনভাবে উড়ে চলে, হ্যাঁ, নিজের স্বাধীনতা নিজেই খোঁজে, অন্যের ওপর সে মানে বোঝ হয়ে থাকে না বা অন্যের কথা শুনেও সে চলে না, নিজের মতো মনের মতো সে উড়তে পারে, হ্যাঁ, যখন খুশি যেখানে পারে সেখানে চলে যায়। সেই জন্যই কবি এখানে পাখির সঙ্গে তুলনা করেছেন, পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, মানুষই ফাঁদ পাচ্ছে। কবি একথা কেন বলেছেন? মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন? তোমার কি মনে হয়? এটা একটা ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা একটা প্রশ্ন, যে তোমার মতামত দাও, তোমার যুক্তি দাও। এগুলো কিন্তু একটা অন্য লেভেলের প্রশ্ন। এখানে কিন্তু তোমার মতামত ফুটিয়ে তুলতে হবে। কিভাবে ফুটিয়ে তুলবে চলো আমরা একটু জেনে নিই। মানুষের নিজের যে দুর্দশার কারণ মানুষ নিজেই, সেটা আমরা কবিতায় পড়তে গিয়ে অনেকবার আমি তোমাদেরকে বলেছি কাল। প্রকৃতির বিরূপতাকে মানুষ এড়িয়ে যেতে পারে, কিন্তু কিছু মানুষের অর্থ ও ক্ষমতার প্রতি আসক্তি শেষ করে দেয় প্রায় সমগ্র মানব সমাজকে। মানুষের তৈরি হিংসা, দেশ, লোভ, লালসার হাত থেকে মানুষ বাঁচতে পারে না। মানুষ আজ নিজেই অন্য মানুষকে কী করছে? মারছে, অত্যাচারিত হচ্ছে। এক মানুষ অন্য মানুষের কিন্তু ক্ষতি করছে, তাই না? এই সমস্ত কথাই কিন্তু তোমরা এই অ্যান্সারের মধ্যে লিখবে। চলো আমরা দেখে নিই এবারে 4 নম্বর প্রশ্ন। তোমার মতো মনে পড়ছে এই পংক্তির অন্তর্নিহিত অর্থ শেষ যে অর্থ সেটা কি? না, কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় এই তুমির সঙ্গে প্রসঙ্গ এনেছে তা কোনো নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি নন। বলা যেতে পারে এই তুমি হলো মানবতা বোধ বা মানবিকতা, সমগ্র পৃথিবীর মানুষের শুভ বোধ। কবিকে পীড়িত করছে বর্তমান পৃথিবীতে প্রতিদিন মানুষের প্রতি মানুষের যে হিংস্র আচরণ, মনুষ্যত্বের বিকৃতি। মনুষ্যত্ব যেন কোথায় তারা বিক্রি করে দিয়েছে, তার জন্য এখানে আমি লাইনটা দিয়েছি, মনুষ্যত্বের বিকৃতি। তাই মনে মনে কবির চিরন্তন মানবতাবোধ ও মানবিকতা ও মনুষ্যত্ববোধকে কাম্য। এই মানবিক গুণগুলি যাতে পুনর্জাগরণ হয়, মানে আবার যাতে জেগে ওঠে, ঠিক তাই কবি এখানে চেয়েছেন যে তোমার মতো মনে পড়ছে। মানে মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ হারিয়ে গিয়েছে সেইগুলো যেন আরও ফিরে আসে, এবং একজন মানুষ হতে গেলে মান আর হুঁশ যে প্রয়োজন সেটা যেন একজন মানুষের থাকে। তার জন্যই কবি এখানে বারবার বলতে চেয়েছেন যে তোমার মতো মনে পড়ছে। কবিতাটি মন দিয়ে বুঝে পড়বে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, এই পংক্তিটির মধ্যে মানে এই পংক্তির মধ্যে বিশেষত্ব কোথায় আছে? বা এই ধরনের বাক্য তুমি তৈরি করো। এখানে কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে গৃহীত যে পংক্তিটি রয়েছে সেটাকে ধ্বনিটির বারংবার এখানে ব্যবহার হয়েছে, অনুপ্রাস অলঙ্কারের সৃষ্টি করেছে। দেখো, অলঙ্কার জিনিসটা এত সহজে তোমরা বুঝবে না, এগুলো একটু হায়ার লেভেলের। তাই তোমরা যখন আরও একটু ডিটেলসে বুঝবে অলঙ্কার জিনিসটা কী, অনুপ্রাস কী, হ্যাঁ, তখন তোমরা বিস্তারিত বুঝবে। কিন্তু এখন এতটা বোঝার প্রয়োজন নেই, যতটা আমি দিয়েছি সেইটুকুই পড়ো। এছাড়াও পংক্তিটিকে কাব্যগুণে সমৃদ্ধ করে তুলেছে। সমাপিকা ক্রিয়া দাঁড়াও শব্দটি 3 বার ব্যবহার হয়েছে। হ্যাঁ, আমি যেটা বললাম যে অলঙ্কার জানার প্রয়োজন নেই, জেনেও রাখতে হবে। দেখবে আমার গ্র্যাজুয়েশনের লেভেলে যে সমস্ত আমি পড়ার ভিডিও দিচ্ছি সেখানে আমি অলঙ্কার কী সেটা বুঝিয়েছিলাম। তো সেই ভিডিও থেকে তোমাদের যদি কারোর আগ্রহ থেকে থাকে যে অলঙ্কার জিনিসটা কি বুঝবো, সেটা অবশ্যই তাহলে সেখান থেকে পড়ে নিতে পারো। কারণ আমি মানা করব না কোনোটাই শিখে রাখা ভালো।
এই রকম দুটি বাক্য হচ্ছে ভালোকে চাই, মন্দকে চাই এবং তোমাকে চাই। এ দেশে ভালোবাসে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এসে মেশে। এরকম দুটো বাক্য তুমি তোমার মতো করে সাজিয়ে দেবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য অতি শীঘ্রই নিয়ে আসবো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। এরপর তোমাদের নেক্সট কীরকম ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই থাকলো। ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।